আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। প্রথম থেকে দশম শ্রেণীর সকল পড়ালেখা এখানে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো আজকের ক্লাসটি তোমাদের জন্য অনেক অনেক ইম্পর্ট্যান্ট, কারণ আজকে তোমাদেরকে আমি সেন্টেন্স অর্থাৎ ইংলিশ গ্রামারের যে শুরুর দিকে তোমাদেরকে অবশ্যই সেন্টেন্স সম্পর্কে জানতে হবে। তো আজকে আমি তোমাদেরকে সেন্টেন্স এমনভাবে পড়াবো, তুমি যদি সেন্টেন্স সম্পর্কে কোনো ধারণা নাও থাকে, আজকের ক্লাসের পরে তোমার ইনশাল্লাহ সেন্টেন্স সম্পর্কে ফুল একটা ধারণা এসে পড়বে, আমি আশা করি। ঠিক আছে, আমি যতটুকু সম্ভব তোমাদের জন্য সেন্টেন্সটা খুব সহজভাবে আজকে তৈরি করেছি। তো আশা করি তোমরা যদি মনোযোগ দিয়ে ক্লাসটা দেখো আজকের আমার, অবশ্যই তুমি সেন্টেন্স নিয়ে আর তোমার চিন্তা করতে হবে না, তুমি সেন্টেন্স খুব ভালোভাবে পারবে। তো আমি আর দেরি করছি না, ইনশাল্লাহ তোমাদেরকে সর্বোচ্চটা দিয়ে এখন বোঝানোর চেষ্টা করব। তোমাদের মনোযোগ দিয়ে বুঝতে হবে এবং খাতায় লিখতে হবে। তো দেখো, আমরা একটু স্ক্রিনে লক্ষ্য করি। দেখো এখানে সেন্টেন্স আমি লিখে ফেলেছি, ঠিক আছে, সেন্টেন্স। তো প্রথম বাক্যে দেখো আমি এখানে সেন্টেন্স লেখার পর আরেকটা এস দিয়েছি। তো এই কথাটা তোমাদেরকে আগে বলি, সেন্টেন্স শব্দের অর্থ কিন্তু বাক্য। সেন্টেন্স শব্দের অর্থই হলো বাক্য। ইংলিশে বলা হয় সেন্টেন্স, বাংলাতে আমরা বাক্য বলি। তো দেখো এখানে একটা এস দেওয়া আছে। তো এস দেওয়া আছে যেহেতু এখানে সেন্টেন্স নিয়ে বিস্তারিত আলোচনা হবে, সেই কারণে কিন্তু এখানে এস দিয়েছে। আশা করি এটা বুঝতে পেরেছ। এবং সেন্টেন্স শব্দের অর্থ কিন্তু বাক্য। তো দেখো বাক্যগুলি আমরা যদি নিচে একটু লক্ষ্য করি, অর্থাৎ বাক্যগুলি শব্দের অর্থ মানে সেন্টেন্স। তো এখানে বাংলায় লিখেছে, এটা হবে সেন্টেন্স, ঠিক আছে। তো দেখো এই সেন্টেন্সগুলি আমরা নিচে একটু লক্ষ্য করব, মনোযোগ দিয়ে বুঝবা। দেখো এখানে লেখা আছে উই বাংলাদেশি লিভ ইন, একটা লেখা আছে প্রথমটা, আবার দ্বিতীয়ত দেখো আমি স্টার দিয়ে লিখেছি উই লিভ ইন বাংলাদেশ। তো দেখো আমাদের প্রথমেই বুঝতে হবে সেন্টেন্স কাকে বলে, অর্থাৎ যখন কয়েকটা ওয়ার্ড একত্রে পাশাপাশি বসে একটি মনের ভাব প্রকাশ করে তাকে কিন্তু সেন্টেন্স বলে। এখন তুমি একটি জিনিস লক্ষ্য করো, উপরের যে সেন্টেন্সটা এখানে আছে উই বাংলাদেশি লিভ ইন, তো এখানে প্রত্যেকটাই কিন্তু একটা একটা অর্থ আছে। উই মানে আমরা, বাংলাদেশি লিভ মানে বসবাস করা, ইন মধ্যে, অর্থাৎ এখানে প্রত্যেকটা শব্দের কিন্তু এক একটা অর্থ হচ্ছে। কিন্তু মূলত এই বাক্যটা বা সেন্টেন্সটার মাধ্যমে আমরা লক্ষ্য করলে দেখতে পাই যে কিছু অর্থই মূলত ভালো করে বোঝা যাচ্ছে না। এবং নিচের যদি আমরা বাক্যটা লক্ষ্য করি, উই লিভ ইন বাংলাদেশ, অর্থাৎ এখানে দেখো উই লিভ ইন বাংলাদেশ, এখানে একটা অর্থ প্রকাশ পেয়েছে, যে কারণে আমরা বলতে পারি যে এটা একটি সেন্টেন্স। এবং এটি কিন্তু কোনো সেন্টেন্স না। তোমাদের মাথায় রাখতে হবে অবশ্যই কয়েকটা ওয়ার্ড একত্রে পাশাপাশি বসে মনের ভাব প্রকাশ করতে হবে। যখন মনের ভাবটা প্রকাশ করবে তাকে কিন্তু সেন্টেন্স বলে। ঠিক আছে, আশা করি এই দুইটা বুঝতে পেরেছ। তো আবার আমি আরেকটা উদাহরণ তোমাদেরকে দেখাই। দেখো ওল্ড ইজ ঢাকা অ্যান্ড সিটি, আবার নিচে লিখেছি দেখো ঢাকা ইজ অ্যান ওল্ড সিটি। ঠিক আছে, দেখো আমি দুইটা লিখেছি এখানে, একটু আগের মতো এখানে আমি যে কাজটা করেছি, দেখো ঢাকা একটি পুরনো শহর। ঠিক আছে, ঢাকা একটি পুরনো শহর। দেখো এখানে কিন্তু সবটি আলাদা আলাদা অর্থ হচ্ছে, কিন্তু এটার মাধ্যমে কিন্তু মনের ভাবটা প্রকাশ পাচ্ছে না, যে কারণে এটাকে আমি সেন্টেন্স হিসেবে ধরবো না, কেটে দিলাম। তো দেখো ঢাকা ইজ অ্যান ওল্ড সিটি, ঢাকা একটি পুরনো শহর। তো এটার মাধ্যমে কিন্তু মনের ভাবটা প্রকাশ হচ্ছে, যে কারণে কিন্তু এটা সেন্টেন্স। বুঝতে পেরেছ? এখন দেখো তোমাদের ভালো করে বুঝতে হবে, যখন কয়েকটা ওয়ার্ড একত্রে পাশাপাশি বসে একটি মনের ভাব প্রকাশ করবে তাকে কিন্তু সেন্টেন্স বলে। ঠিক আছে, এবং যে সময় কয়েকটা ওয়ার্ড পাশাপাশি বসেছে ঠিকই কিন্তু কোনো অর্থ প্রকাশ করছে না তাকে কিন্তু, বা মনের ভাব প্রকাশ করছে না তাকে কিন্তু সেন্টেন্স হবে না। তো তোমাদেরকে কিন্তু উদাহরণ সহ আমি এখানে দেখানোর চেষ্টা করেছি খুবই সহজভাবে। তারপরে যদি তোমরা না বুঝতে পারো আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। তোমাদের জন্য ইনশাল্লাহ তোমরা যে জিনিসটা বুঝতে না পারবে সেটা নিয়ে আবারও আমি ভিডিও তৈরি করব, কোনো সমস্যা নেই। তো দেখো আশা করি তোমরা সেন্টেন্স সম্পর্কে একটা ধারণা হয়ে গিয়েছে। তো দেখো তোমরা সেন্টেন্স সম্পর্কে তো ধারণাটা পেয়ে গেলে, তো সেন্টেন্স কাকে বলে। তো অনেকে ভাবতে পারো আমি তোমাদেরকে বললাম যে কয়েকটা ওয়ার্ড একত্রে পাশাপাশি বসে একটি মনের ভাব প্রকাশ করলে তাকে সেন্টেন্স বলে, উদাহরণ সহ দেখাইলাম। তো দেখো তোমরা অনেকে বলতে পারো যে
ওয়ার্ড কাকে বলে? তোমরা অনেকে বলতে পারো ওয়ার্ড কাকে বলে। তো দেখো, যখন কয়েকটা লেটার, অর্থাৎ লেটার শব্দের অর্থ হলো বর্ণ, অর্থাৎ ABCD আমরা যে পড়েছি ইংলিশ, তো কয়েকটা ওয়ার্ড একত্রে পাশাপাশি, দুঃখিত, কয়েকটা লেটার যখন একত্রে পাশাপাশি বসে একটি মনের ভাব প্রকাশ করে তাকে কিন্তু বলা হয় ওয়ার্ড। আশা করি বুঝতে পেরেছো, ঠিক আছে। তো যখন ওয়ার্ডগুলোই আবার কয়েকটা ওয়ার্ড একত্রে পাশাপাশি বসে তাকে বলা হয় সেন্টেন্স। এ পর্যন্ত আশা করি শেষ। এখন আরেকটা কথা ভালো করে বলি, ভালো করে বোঝার চেষ্টা করবা। মাঝে মাঝে এমনও হয় যে একটা ওয়ার্ডেই একটা সেন্টেন্স, একটা ওয়ার্ডেই একটা সেন্টেন্স। মূল কথা যেমন দেখো, হোয়াট কি, গো যাওয়া, ঠিক আছে না, তো গোজ। তো দেখো একটা জিনিস যদি লক্ষ্য করো, হোয়াট মানে কি, তো এটাতে কিন্তু তুমি একটা বাক্য, অর্থাৎ তোমার মনের ভাবটা প্রকাশ করতে পারছো, তো হোয়াটটা কিন্তু একটা সেন্টেন্স হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এইভাবে তুমি যদি আবার লক্ষ্য করো, আমরা তোমাদেরকে দেখালাম ওয়ার্ড যখন কয়েকটা লেটার একত্রে পাশাপাশি বসে মনের ভাব, একত্রে পাশাপাশি বসে একটি অর্থ প্রকাশ করে তাকে কিন্তু আমরা ওয়ার্ড বলি বা শব্দ বলি, ঠিক আছে। এটা তোমাদের মাথায় রাখতে হবে। আবার এটাও বললাম কোনো কোনো সময় যে একটা শব্দ, অর্থাৎ একটা শব্দই কিন্তু একটি বাক্য হতে পারে। তো দেখো, আশা করি এটা বুঝতে পেরেছো এবং এটা মাথায় রাখবা। যেমন কাম, আশা, গো, ঠিক আছে, কাম, গো, রিড, ঠিক আছে না, এই যে শব্দগুলো আমি বলেছি এগুলো কিন্তু একটা সেন্টেন্স, কারণ এইগুলোর মাধ্যমে কিন্তু একটা মনের ভাব প্রকাশ পায় বা একটা মনের ভাব তুমি প্রকাশ করতে পারো। তো এই পর্যন্ত চলে গেল। তো তারপরে দেখি আমরা সেন্টেন্স নিয়ে আলোচনা করেছি এতক্ষণ পর্যন্ত, সেন্টেন্স কাকে বলে, তো সেন্টেন্স কিভাবে সেন্টেন্স তৈরি হয়, একটা ওয়ার্ড কিভাবে তৈরি হয়, এটা নিয়ে আলোচনা করেছি। তো তারপরে দেখো, সেন্টেন্সের আমরা যে সেন্টেন্স রয়েছে, একটা সেন্টেন্সে কিন্তু মোট দুইটি অংশ থাকে। মাথায় রাখবা ভালো করে, যাতে এই কথাটা আর কোনো সময় তোমরা না ভুলো। আমি চাচ্ছি আজকে যারা ক্লাসটা দেখতেছো, ঠিক আছে, যাতে এই সেন্টেন্স নিয়ে আর কখনো কোনো ভুল তোমাদের না হয়। আমি অনেক সময় দেখেছি যারা SSC পরীক্ষা দিয়েছে, HSC পরীক্ষা দিয়েছে, তাদেরকেও যদি হঠাৎ করে কেউ জিজ্ঞাসা করে যে সেন্টেন্সের মোট কয়টি অংশ আছে, তারাও কিন্তু অনেক সময় বলতে পারে না। এগুলো কিন্তু বেসিক, এই বেসিকগুলোই কিন্তু বলতে পারে না। কিন্তু এই বেসিকগুলো যে কতটুকু উপকারে আসে ইংলিশ গ্রামারের জন্য, এটা কিন্তু আসলে যারা যে স্টুডেন্টরা বুঝতে চায় না তারা কিন্তু আসলে বুঝে না। তো দেখো, ভালো করে বোঝার চেষ্টা করবা। আমি বলবো যে আজকের এই ক্লাসের পরে যাতে কোনো ছাত্রছাত্রী যাতে এই সেন্টেন্স নিয়ে যাতে কোনো সমস্যা না হয়, আর কোনো প্রবলেম হলে সাথে সাথে কমেন্টে জানাবে। দেখো, এখানে সেন্টেন্সের দুটি অংশ থাকবে। সারা জীবনের মতো মনে রাখবা, সেন্টেন্সের কয়টা অংশ থাকবে? সেন্টেন্সের কিন্তু ভাইয়া দুইটা অংশ থাকবে, একটি হবে সাবজেক্ট আর একটি হবে প্রেডিকেট। তো দেখো, সাবজেক্ট শব্দের অর্থ কি? তো দুইটা যে অংশ, সাবজেক্ট শব্দের অর্থ কিন্তু হলো উদ্দেশ্য, উদ্দেশ্য, সাবজেক্ট শব্দের অর্থ কি? উদ্দেশ্য, ঠিক আছে। এবং প্রেডিকেট, প্রেডিকেট শব্দের অর্থ কি? প্রেডিকেট শব্দের অর্থ কিন্তু বিধেয়, প্রেডিকেট শব্দের অর্থ কি? বিধেয়। তো দেখো, তোমাদেরকে যদি আমি একটু দেখো, সাবজেক্ট এবং প্রেডিকেট যে থাকে, তোমাদেরকে আমি একটু উদাহরণ সহকারে দেখাই, তাহলে বুঝবা। সোয়াদ ইজ মাই ফ্রেন্ড, সোয়াদ হয় আমার বন্ধু। তো এখানে সাবজেক্ট হলো এই সোয়াদ, এই লেখাটা হলো এখানে সাবজেক্ট। তো সাবজেক্ট আমি আর একটু ভালো করে তোমাদেরকে বোঝাই। সাবজেক্ট শব্দের অর্থ কিন্তু উদ্দেশ্য, অর্থাৎ তোমাকে বলতে পারে যারা অনার্সে পড়ে তাদেরকে বলে যে তুমি কোন বিষয়ে পড়ো। তো কেউ বলে যে আমি কেমিস্ট্রিতে পড়ি, কেউ বলে আমি ফিজিক্সে পড়ি, ঠিক আছে না, বা কেউ বাংলাতে পড়ে, কেউ ইংলিশে পড়ে। তো যে কোন বিষয়ে পড়ো, ঠিক আছে না, তুমি আজকে কি খাবে, তো আজকে আমি এখানে ভাত খাবো। তো মূলত উদাহরণটা তোমাদেরকে এভাবে বোঝাতে চাচ্ছি যে সাবজেক্ট হলো সেই বিষয়টা, যে বিষয়টা নিয়ে তুমি, অর্থাৎ যাকে উদ্দেশ্য করে কিছু বলা হবে, সেটাই মূলত সাবজেক্ট। তো আমি এখানেই দেখো, তোমরা যেহেতু এখানে লেখা আছে সোয়াদ ইজ মাই ফ্রেন্ড, এখানে সোয়াদ হলো সাবজেক্ট। আশা করি বুঝতে পেরেছ। ইজ মাই ফ্রেন্ড, ইজ মাই ফ্রেন্ড, এই যে বাকি অংশটা এখানে দেখতে পাচ্ছ, ইজ মাই ফ্রেন্ড, এই শব্দটা হলো বিধেয়, অর্থাৎ প্রেডিকেট। এই শব্দটার অর্থ হলো কি? প্রেডিকেট, অর্থাৎ বিধেয়, ঠিক আছে, এটা হবে বিধেয়, ঠিক আছে। আর এই সাবজেক্ট শব্দের অর্থ হলো উদ্দেশ্য। আশা করি এটা বুঝতে পেরেছ। অর্থাৎ সোয়াদ শব্দটা হলো সাবজেক্ট এবং প্রেডিকেট ইজ মাই ফ্রেন্ড, অর্থাৎ বাকি যেটা আছে এটা হলো প্রেডিকেট মানে বিধেয়।
অর্থাৎ সাবজেক্ট ছাড়া যেটা বাকি থাকবে। আর আরেকটা আমরা যদি উদাহরণ দেখি তাহলে আরও পরিষ্কার হয়ে যাবে। কিরণ, এখানে কিরণ শব্দটা হলো সাবজেক্ট, এখানে কিরণ শব্দটা হলো সাবজেক্ট। ইটস রাইস অর্থাৎ কিরণ ভাত খায়। এখানে যদি দেখো আমরা যদি একটা প্রশ্ন করি যে কিরণ কি খায়, এটা উত্তরে কিন্তু হবে ভাত খায়, অর্থাৎ রাইস খায়, ঠিক আছে, ভাত খায়। এখানে কিরণের পরে যে বাকি অংশটা আছে এটা কিন্তু প্রেডিকেট অর্থাৎ বিধেয়। আশা করি তোমরা যে সাবজেক্ট এবং প্রেডিকেট, যে একটি সেন্টেন্সে দুইটি অংশ থাকে সাবজেক্ট এবং প্রেডিকেট, এই দুইটা কিন্তু আমি উদাহরণের মাধ্যমে তোমাদেরকে দেখিয়েছি। অর্থাৎ এখানে দেখো যাকে তোমরা যদি জিজ্ঞাসা করো, অর্থাৎ কিরণে কি খায় বা সোয়াদ কি খায় বা তোমার বন্ধু কি খায়, এর বাকি অংশটা যদি আমরা উত্তর বলতে চাই, সেই উত্তরটা কিন্তু এখানে প্রেডিকেট অর্থাৎ বিধেয় হবে। আশা করি এটা তোমাদের পরিষ্কার। তারপর দেখো আমি তোমাদেরকে এখানে আরও সহজভাবে কিছু, এখানে দেখো আমি তোমাদের জন্য লিখে রেখেছি কয়েকটা সেন্টেন্স। এই সেন্টেন্সগুলো যদি তোমরা একটু লক্ষ্য করো এবং আমার সাথে বোঝার চেষ্টা করো, আশা করি সাবজেক্ট প্রেডিকেট সম্পর্কে তোমাদের আরও ভালো একটা ধারণা হয়ে যাবে। দেখো এখানে তোমাদের লেখা আছে দ্য কাউ গিভস আস মিল্ক, গরু আমাদেরকে দুধ দেয়। এখানে হবে দ্য কাউ, এটা কিন্তু হবে ভাইয়া সাবজেক্ট, ঠিক আছে। তো বাকি যে অংশটা এখানে আছে গিভ আস মিল্ক আমাদেরকে দুধ দেয়, অর্থাৎ দা কাউ এটা হবে সাবজেক্ট এবং গিভ আস মিল্ক এটা হবে কিন্তু প্রেডিকেট। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি তোমাদের কিন্তু এখানে দেখিয়েছিলাম, দেখো এই যে সাবজেক্ট, এই দেখো সাবজেক্ট এবং প্রেডিকেট অর্থাৎ বিধেয়। এখানে তোমাদেরকে আরো ভালোভাবে বোঝানোর জন্য আমি এখানে বাক্যগুলো লিখেছি। দেখো দা কাউ হবে সাবজেক্ট, এটা হবে প্রেডিকেট। আরেকটা উদাহরণ আমরা দেখি, বাক্য দেখি, সেন্টেন্স দেখি। তো রতন গোজ টু স্কুল, রতন স্কুলে যায়। এখানে যদি আমরা লক্ষ্য করি রতনটা হবে সাবজেক্ট, অর্থাৎ দেখো প্রশ্ন আমি একটু আগে যেমন বলেছিলাম তোমাদেরকে যে রতন কোথায় যায়, রতন স্কুলে যায়, অর্থাৎ বাকি যে অংশটা আছে গোজ টু স্কুল, স্কুলে যায়, এটা হবে সাবজেক্ট আর এটা হবে কিন্তু প্রেডিকেট। দেখো তারপরে আরেকটা দেখাই, বার্ডস ফ্লাই ইন স্কাই, অর্থাৎ বার্ডস এটা হবে পাখি অর্থাৎ এটা হবে সাবজেক্ট এবং ফ্লাই ইন দ্য স্কাই যদি আমরা প্রশ্ন করি যে পাখিটি কোথায় উড়ে, উত্তরে কিন্তু হবে ফ্লাই ইন দ্য স্কাই অর্থাৎ আকাশে উড়ে, এটা কিন্তু হবে প্রেডিকেট। আশা করি যে তোমাদের যে সাবজেক্ট এবং প্রেডিকেট সম্পর্কে যে তোমাদের এতক্ষণ পর্যন্ত বোঝানোর চেষ্টা করেছি, আশা করি তোমরা বুঝতে পেরেছো সাবজেক্ট একটা সেন্টেন্সের সাবজেক্ট কোনটা হবে এবং প্রেডিকেট বা বিধেয় কোনটা হবে। আশা করি তোমরাও নিজেরা বের করতে পারবে। আমি এটা বলতে পারি আমি তোমাদেরকে যেভাবে বোঝাচ্ছি হয়তো অনেকেই বোঝানোর চেষ্টা করে, তো আমার সর্বোচ্চটা দিয়ে তোমাদেরকে কিন্তু বোঝানোর চেষ্টা করছি, ঠিক আছে। তো তারপরে চলে যাই, এতক্ষণ পর্যন্ত আমরা জানলাম যে সেন্টেন্স কাকে বলে, ঠিক আছে। তো একটি সেন্টেন্সের কয়টা অংশ থাকে, তো অংশগুলো আমরা কিভাবে বের করবো একটা বাক্য থেকে বা সেন্টেন্স থেকে, সবগুলো নিয়ে আলোচনা করেছি। তো এখন আমরা চলে এসেছি সেন্টেন্স মোট কত প্রকার, ঠিক আছে, আমরা মেইন জায়গায় চলে এসেছি। এখন সেন্টেন্স মোট কত প্রকার, তো সেন্টেন্স কিন্তু মূলত 5 প্রকার আমি এখানে লিখেছি, দেখো। তো যদি আমরা দেখি অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স, এক্সক্লেমেটরি সেন্টেন্স, ঠিক আছে। তো দেখো এখানে আমি 5টা সেন্টেন্স কিন্তু এখানে ইতিমধ্যে লিখে ফেলেছি। তো দেখো অ্যাসার্টিভ সেন্টেন্সের শব্দের অর্থ কি, অ্যাসার্টিভ সেন্টেন্স শব্দের অর্থ কি, অর্থাৎ বিবৃতিমূলক বাক্য। বিবৃতি অর্থাৎ বিবৃতি বলতে আমি তোমাদেরকে যদি বলি, দেখো এটা কিন্তু বিবৃতি, সংক্ষিপ্ত আকারে লিখলাম। বিবৃতি কাকে বলে, অর্থাৎ তুমি যখন কোনো কিছু সম্পর্কে বলতে চাইবে বা বলবে, যেমন আমি ভাত খেয়ে এসেছি, এখানে বালকগুলো খেলে বা বালকরা খেলে, বা দ্য বয়েজ প্লে টু ফুটবল, অর্থাৎ বালকগুলো খেলে। তো অ্যাসার্টিভ শব্দের অর্থই হচ্ছে যে তুমি যখন কোনো কিছু সম্পর্কে বলবে সেটাই হবে কিন্তু বিবৃতি প্রকাশ পাইবে। মনে করো যে আমি ভাত খাই না, আমি মাছ খাই না, সেটা কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্স। তো তারপরে যদি আমরা একটু লক্ষ্য করি ইন্টারোগেটিভ সেন্টেন্স অর্থাৎ প্রশ্নবোধক, ইন্টারোগেটিভ সেন্টেন্স অর্থাৎ প্রশ্নবোধক বাক্য। তো ইন্টারোগেটিভ সেন্টেন্স যদি আমরা একটু লক্ষ্য করি, যখন ইন্টারোগেটিভ অর্থাৎ তোমাকে কেউ কোনো একটা প্রশ্ন জিজ্ঞাসা করবে বা কোনো একটা কিছু জানতে চাইবে, তাকেও কিন্তু বলা হয় ইন্টারোগেটিভ সেন্টেন্স। তো ইন্টারোগেটিভ সেন্টেন্সটা যেমন হবে হোয়াট, ঠিক আছে,
হোয়াটস ইউর নেম, ঠিক আছে না? তো যখন তোমাদেরকে কোনো প্রশ্ন করা হবে সেটাকে কিন্তু বলা হবে ইন্টারোগেটিভ সেন্টেন্স। আরেকটা জিনিস মাথায় রাখবে, ইন্টারোগেটিভ সেন্টেন্স সবসময় কিন্তু এভাবে প্রশ্নবোধক একটা চিহ্ন থাকবে। তো আমি এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব, তো আমি সবগুলো আগে দেখাই। তারপরে দেখো ইম্পারেটিভ সেন্টেন্স, অর্থাৎ এটা হলো আদেশ, আদেশ অনুরোধ, ঠিক আছে, আদেশ অনুরোধ নিষেধ এগুলো নিয়ে আলোচনা করা হয় কিন্তু, অর্থাৎ এটা হলো ইম্পারেটিভ সেন্টেন্স, ঠিক আছে, যেখানে আদেশ সূচক বাক্য। তো তাই অপটেটিভ সেন্টেন্স, এটা হলো আশীর্বাদ প্রার্থনা, আমি আশীর্বাদ প্রার্থনা লিখে দেখলাম। অপটেটিভ অর্থাৎ প্রার্থনামূলক বাক্য, এগুলো নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব, দাঁড়াও আগে শেষ করি। এক্সক্লেমেটরি না বিস্ময় সূচক বাক্য, অর্থাৎ অবাক, অর্থাৎ যেই বাক্যগুলো মাধ্যমে আমরা অবাক হয়ে যাব সেটাই। তো আমি এখানে 5টা আলোচনা করেছি খুবই সংক্ষিপ্ত আকার, এখন আমরা একটু বিস্তারিত আলোচনা করব। দেখো একটু এই দিক দিয়ে ভালো করে লক্ষ্য করবা, অ্যাসার্টিভ সেন্টেন্স আমি তোমাদেরকে একটু আগে বলেছি, এখন কিন্তু আমরা একটু বিস্তারিত আলোচনা করব। তো দেখো এখানে যেমন দে প্লে ক্রিকেট, তারা ক্রিকেট খেলে, এবং আই ডো নট ইট অ্যাপল, আমি আপেল খাই না। তো দুইটাতে দেখো তারা ক্রিকেট খেলে, এটার মাধ্যমে কিন্তু তুমি একটা কারো কাছে তোমার একটা বিবৃতি প্রকাশ পেয়েছে, অর্থাৎ তুমি তাদেরকে বলেছো আসলে কি হচ্ছে। তো তারা ক্রিকেট খেলে, তো তুমি বললা যে আমি আপেল খাই না, আই ডো নট ইট অ্যাপল, আমি আপেল খাই না, অর্থাৎ এটাও একটা বিবৃতি প্রকাশ পেয়েছে। এইগুলো সেন্টেন্সকে, অর্থাৎ এইগুলো বাক্যকে কিন্তু বলা হয় অ্যাসার্টিভ সেন্টেন্স, এগুলো বাক্যকে কিন্তু বলা হয় অ্যাসার্টিভ সেন্টেন্স। আশা করি অ্যাসার্টিভ সেন্টেন্স সম্পর্কে তোমরা বুঝতে পেরেছো, অর্থাৎ একটা সাধারণ বাক্য। তারপরে যদি আমরা চলে যাই ইন্টারোগেটিভ সেন্টেন্স, অর্থাৎ প্রশ্নবোধক বাক্য, অর্থাৎ প্রশ্নবোধক ও প্রশ্নসূচক যেটাই বলো, প্রশ্নবোধক বাক্য। যেমন এখানে লিখেছি দেখো, হোয়াট ইজ ইউর নেম, অর্থাৎ তোমার নাম কি, হাউ আর ইউ, তুমি কেমন আছো। এখানে দেখো প্রত্যেকটা, অর্থাৎ দুইটা আমি এখানে সেন্টেন্স লিখেছি, বাক্য লিখেছি, দুইটার সেন্টেন্সের পিছনে কিন্তু শেষে কিন্তু আমি এখানে প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিয়েছি। যে তোমার প্রশ্ন, যে বাক্য বা সেন্টেন্সের মধ্যে দেখবা এমন এক প্রশ্ন রয়েছে, তুমি নির্দ্বিধায় বলে দিতে পারবে যে এটা কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্স। আশা করি তোমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সটাও বুঝতে পেরেছো। তো ইন্টারোগেটিভ সেন্টেন্সটা তোমরা বুঝতে পেরেছো। এখন চলে যাই আমরা ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স অর্থাৎ আদেশ সূচক বাক্য, ঠিক আছে, আদেশ সূচক বাক্য, আদেশ নিষেধ তোমরা যেটা বলো প্রস্তাব, এটাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলা হয়। দেখো যেমন আমি দিয়েছি এখানে ডু দ্য সাম এট অনস, অর্থাৎ অঙ্কটি করো, এখনই অঙ্কটি করো। তো এটার মাধ্যমে কিন্তু আমরা অর্ডার, অর্থাৎ তাদেরকে কিন্তু আদেশ করা হচ্ছে, এটার মাধ্যমে কিন্তু আদেশ হচ্ছে, আদেশ। ইম্পারেটিভ আমি আগে বললাম আদেশ নিষেধ অনুরোধ প্রস্তাব সবকিছু কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্সের ভিতরে পড়ে, ইম্পারেটিভ সেন্টেন্সের ভিতরে। আরেকটা দেখো, প্লিজ লেন্ড মাই ইউর বুক, তোমার বইটিকে আমাকে ধার দিবে, ঠিক আছে, তোমার বইটিকে আমাকে ধার দিবে। এখন দেখো এখানে কিন্তু প্লিজ অর্থাৎ কিন্তু খুবই নম্রভাবে বোঝানো হচ্ছে যে তোমার বইটিকে আমাকে ধার দিবে। এখানে যদি আমরা লক্ষ্য করি দেখো, তো প্লিজ লেন্ড মাই ইউর বুক, দয়া করে তোমার বইটিকে আমাকে ধার দিবে, এটার মাধ্যমে কি হচ্ছে, মানে তার কাছে প্রার্থনা করছে, ঠিক আছে, যে তার কাছে কি প্রার্থনা করছে। তো দেখো আমি এখানে অলরেডি একটা দুইটা তিনটা অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, তিনটা সেন্টেন্স নিয়ে কিন্তু ইতিমধ্যে তোমাদের সাথে আলোচনা করে ফেলেছি। এখন আমরা তারপরের সেন্টেন্সে চলে যাব, দেখি অপটেটিভ সেন্টেন্স। দেখো আমি তোমাদেরকে কিন্তু বেসিক পড়াচ্ছি, এগুলো নিয়ে আরো অনেক পড়ার বিষয় আছে, তো তোমাদেরকে বেসিকগুলো পড়াচ্ছি, এই বেসিকগুলো তোমরা যদি ভালো করে পারো এমনিতে কিন্তু পরেরগুলো তোমরা বুঝতে পারবে, এবং পরেরগুলো নিয়েও কিন্তু আমি ভিডিও আপলোড দিব। তো দেখো অপটেটিভ সেন্টেন্স অর্থাৎ এটার মাধ্যমে বোঝানো হচ্ছে যে তোমার প্রার্থনা, ঠিক আছে, ইচ্ছা আশা আকাঙ্ক্ষা সবগুলো নিয়ে কিন্তু অপটেটিভ সেন্টেন্স। তো দেখো এখানে মে গড সেভ ইউ, ঠিক আছে, আর এটা দেখো লিখেছে লং লিভ আওয়ার বাংলাদেশ, বাংলাদেশ দীর্ঘজীবী হোক, ঠিক আছে, মে গড সেভ ইউ, আল্লাহ তোমাকে রক্ষা করুক। তো এখানে দেখো আমরা যেহেতু অপটেটিভ সেন্টেন্স আমি আগেই বলেছি এটাতে প্রার্থনা হবে, এটার মাধ্যমে দেখে কিন্তু তোমার প্রার্থনা করা বোঝাচ্ছে, প্রার্থনা বোঝাচ্ছে।
লং লিভ আওয়ার বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশ দীর্ঘজীবী হোক, ঠিক আছে। এটার মাধ্যমে কিন্তু একটা সে আশা ব্যক্ত করছে, প্রার্থনা, ইচ্ছা প্রকাশ করছে এটার মাধ্যমে। তো এই শব্দগুলো যেখানে তোমরা দেখবা, এছাড়াও আরও অনেক কিছু রয়েছে। তো তোমাদেরকে সাথে যেহেতু বেসিক পড়াচ্ছি, তোমাদেরকে মূলত এইগুলো বুঝাচ্ছে, এগুলো নিয়ে আরও আমি সামনে ইনশাল্লাহ ক্লাস দিব, তোমাদের জন্য ক্লাস তৈরি করব। এখন যদি অনেক কিছু বলি তোমরা কিন্তু হয়তো বুঝতে পারবে না, যে কারণে দুইটা করে উদাহরণ তোমাদের জন্য এখানে তৈরি করেছি, এগুলো দেখবা অপটেটিভ সেন্টেন্সগুলো। তো তারপরে দেখো এখানে এক্সক্লেমেটরি সেন্টেন্স। এক্সক্লেমেটরি সেন্টেন্স দেখো এখানে আমি তোমাদেরকে এক্সক্লেমেটরি অর্থাৎ অপটেটিভ সেন্টেন্সটা কাকে বলে আমি একটু দেখো, এখানে কিন্তু লিখিনি, তোমাদেরকে শুধু বুঝিয়ে দিলাম। অপটেটিভ অর্থ যে সেন্টেন্সের মাধ্যমে তোমার প্রার্থনা, ইচ্ছা, আকাঙ্ক্ষা এগুলো প্রকাশ পাবে তাকে কিন্তু অপটেটিভ সেন্টেন্স বলে। আরেকটা দেখো তোমাদেরকে এটাও বলা হয়নি, ইম্পারেটিভ সেন্টেন্স কাকে বলে, অর্থাৎ যে সেন্টেন্সের মাধ্যমে আদেশ, উপদেশ, অনুরোধ, প্রস্তাব ইত্যাদি প্রকাশ পাবে তাকে কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স বলে। ইন্টারোগেটিভ সেন্টেন্স কাকে বলে, অর্থাৎ যার মাধ্যমে, অর্থাৎ যে সেন্টেন্স দ্বারা বা যে বাক্য দ্বারা কোনো কিছু জিজ্ঞাসা করা হয় ঠিক বা জানতে চাওয়া হয় তাকে কিন্তু বলা হয় ইন্টারোগেটিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ মানে যে বিবৃতি প্রকাশ পাবে, সাধারণ সেন্টেন্স। তো দেখো আমি এক্সক্লেমেটরি সেন্টেন্সে ছিলাম। এক্সক্লেমেটরি সেন্টেন্স হলো যে সেন্টেন্সের মাধ্যমে তোমার যে মনের আকাঙ্ক্ষা অর্থাৎ আবেগটা ফুটে উঠবে, বা বিস্ময় সূচক বলতে পারো, যে এক্সক্লেমেটরি সেন্টেন্স বিস্ময় সূচক বাক্য। যখন আমরা কোনো জায়গায় খেলতে যাই, খেলার পরে যদি আমরা জিতে যাই, তখন কিন্তু আমরা বলি ইস আমরা আজকে খেলাটা জিতে গেলাম, মানে একটা আমরা আবেগ প্রকাশ করি, সেটাই কিন্তু দেখো এখানে আমি উদাহরণটি তোমাদেরকে একটু বলি, তাহলে তোমরা বুঝতে পারবা। এক্সক্লেমেটরি সেন্টেন্স মানে হলো তোমাদের বিস্ময় সূচক, মানে অবাক বলতে পারো, যে অবাক হয়ে যায়, যে বাক্যর মাধ্যমে আমরা অবাক হয়ে যাই, কোনো একটা বাক্য দেখলে অবাক, অর্থাৎ আমাদের মনে যে মাঝে মাঝে আমরা অবাক হয়ে যাই, যে অর্থাৎ যদি তোমাদের এলাকায় বা তোমাদের আত্মীয় স্বজনের মাঝে যদি কেউ মারা যায়, আমরা কিন্তু বলি ইস লোকটা মরে গেল, এটাই আর কি। তো দেখো এখানে যেমন আমরা যদি দিয়েছি এলাস, আই এম আনডান। এলাস অর্থাৎ হাই, এটা ইংলিশে এভাবে বলা হয়, আমরা তো আমাদের বাংলাদেশের ভাষায় বলি। তো এলাস হাই, আই এম আনডান, আমার সর্বনাশ হয়েছে। তা আমরা বলি না ইস কি কামড়া হয়েছে, আমরা এভাবে বলি না, যে আমরা আমাদের ভাষায়, এটাই কিন্তু এখানে প্রকাশ পাচ্ছে। অর্থাৎ সবসময় এক্সক্লেমেটরি সেন্টেন্সের মধ্যে একটা লক্ষণীয় হবে এভাবে কিন্তু একটা আশ্চর্যবোধক চিহ্ন থাকবে, এটাকে বলা হয় আশ্চর্যবোধক চিহ্ন, ঠিক আছে। এটাকে বলা হয় কিন্তু আশ্চর্যবোধক চিহ্ন। শব্দের অর্থ কিন্তু সর্বনাশ। তো এটা বিভিন্ন অর্থ আছে, তোমরা ভালো করে এগুলোও কিন্তু দেখে নিবা, তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবা, ঠিক আছে। হাউ চার্মিং দ্য সিনারি ইজ, অর্থাৎ সিনারিটি খুবই চমৎকার। তো চার্মিং শব্দের অর্থ হলো চমৎকার, অর্থাৎ মনোমুগ্ধকর। চার্মিং শব্দের অর্থটা চমৎকার, মনোমুগ্ধকর, তুমি যেটাই বলো না কেন, চমৎকার, ঠিক আছে। সিনারি তো তোমরা জানোই, সিনারি মানে দৃশ্য, সিনারির দৃশ্য। তো দেখো এখানে কি বলা হচ্ছে, হাউ চার্মিং দ্য সিনারি ইজ, অর্থাৎ যে এই সিনারিটি খুবই মানে মনোমুগ্ধকর, এটা কিন্তু এখানে বলা হচ্ছে। আর আমি আগেই বলেছি যেহেতু এটা তোমাদের এক্সক্লেমেটরি সেন্টেন্স অর্থাৎ বিস্ময়সূচক বাক্য, তোমাদের অবশ্যই এখানে একটা আশ্চর্যবোধক কিন্তু শব্দ তোমাদেরকে দিতেই হবে, মাথায় রাখবা। যখনই কোনো জায়গায় দেখবা এবং আশ্চর্যবোধক চিহ্ন রয়েছে, সেটাই কিন্তু হবে বিস্ময়সূচক বাক্য অর্থাৎ এক্সক্লেমেটরি সেন্টেন্স পড়বে, ঠিক আছে। তো আরেকটা চিহ্ন দেখে তোমরা যেটি বুঝতে পারবে, যেমন দেখো এখানে দেখবে যখন প্রশ্নবোধক কোনো চিহ্ন থাকবে তখনই কিন্তু সেটা ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়ে যাবে। তো দেখো আমি তোমাদের সাথে প্রথম থেকে এই পর্যন্ত ইনশাল্লাহ যতটুকু আমার সাধ্য অনুযায়ী কিন্তু তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। আর একটা জিনিস তোমরা দেখো এখানে মে অর্থাৎ যে এই মে মানে কিন্তু পারা বা পারো, তোমরা যেটাই বলো না কেন, এটার অর্থ কিন্তু এটা দাঁড়ায়। তো এবার ভালো করে বোঝার চেষ্টা করো, আমি তোমাদেরকে খুবই সহজভাবে বেসিক বলো, খুবই কম সংখ্যকভাবে, খুবই সহজভাবে বেশি আলোচনার মাধ্যমে কিন্তু তোমাদেরকে আজকে সেন্টেন্সটা বুঝিয়েছি। আশা করি এই সেন্টেন্স নিয়ে তোমাদেরকে যদি আর কেউ তোমাদেরকে প্রশ্ন করে, অবশ্যই তোমরা সেই সেন্টেন্স নিয়ে খুব ভালো একটা প্রশ্নের উত্তর দিতে পারবে এবং তোমাদের সারা জীবন কাজে লাগবে ইনশাল্লাহ। সামনের সেন্টেন্স নিয়ে আরও একটা ক্লাস থাকবে, অবশ্যই সেখানে আরও বিস্তারিত আলোচনা করব। প্রত্যেকটা যে সেন্টেন্সের যে 5টা প্রকার রয়েছে, সেই 5টা প্রকার নিয়ে একটু বিস্তারিত একটু বড় করে আলোচনা করব, তার মাধ্যমে ইনশাল্লাহ সেন্টেন্সটা একদম পরিষ্কার হয়ে যাবে। তো আজকে বলতে পারি যারা আমার এই ক্লাসটা ভালো করে দেখেছো, তোমাদের সেন্টেন্স সম্পর্কে ইনশাল্লাহ যে তোমাদের ভয়টা ছিল এবং সেন্টেন্স সম্পর্কে তোমার জানার আগ্রহটা ছিল এবং সেন্টেন্স তোমরা অনেক হয়তো আগে
পড়েছো কিন্তু তোমরা ভালো করে বুঝতে পারো না। আজকে আমার এই ভিডিওটা যদি তোমরা ভালো করে দেখে থাকো এবং তোমরা বুঝতে পারো, অবশ্যই সেন্টেন্স নিয়ে তোমাদের আর কোনো সমস্যা হবে না। তো আমি আজকে বিদায় নিচ্ছি। তোমাদের অবশ্যই সেন্টেন্সের যে 5টি প্রকার রয়েছে সেটি নিয়ে ইনশাল্লাহ সামনে আরও বিস্তারিত ক্লাস দিব, আরও বড় করে তোমাদের জন্য ভিডিও তৈরি করব, সেটা দেখলে আরও তোমরা বুঝতে পারবে। আশা করতে পারি আজকে ক্লাসে তোমাদের অনেক উপকার হয়েছে। আমি আজকের মতো বিদায় নিচ্ছি। প্রথম থেকে 10ম শ্রেণীর সকল পড়ালেখা এখানে ইউটিউব চ্যানেলের পাশে থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।